আমার আজকের আলোচনার বিষয়। আপনারা জেনে খুব আনন্দিত হবেন। সাবেক পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসানের পরে এবার বিএনপির পক্ষ থেকেও স্বীকার করা হলো যে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, এটি সত্য। সর্বশেষ ঢাকা 16 আসনে বিএনপি নেতা আমিনুল হক, যিনি নির্বাচনে বিজয়ী না হয়েও টেকনোক্রেট কোটায় ক্রিয়াপতি, সর্বশেষ স্বীকার করে নিলেন যে এই নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিষয়টা কিন্তু খুব গভীরভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে। জামাতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, বিশেষ করে নির্বাচনে সারাদিন ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। সারাদিন কোথাও কোনো গ্যাঞ্জামের খবর পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীকে যে কারণে ধন্যবাদ দিতে হয় যে তারা নির্বাচনের দিন সমস্ত সহিংসতা তারা ঠেকাতে পেরেছে। ওই দিন কোনো সহিংসতা হয়নি, কিন্তু মূলত সন্ধ্যা 7টার কিছুক্ষণ আগ থেকে শুরু হয় ফল ডাকাতি। এখানে শেখ হাসিনার আমল থেকে কিছুটা শিক্ষা নিয়ে তারা অন্য একটা পথ অবলম্বন করেছে, যে পথ আসলে কারো জানাই ছিল না। এই অভিযোগে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে, পদক্ষেপ নিয়েছে। তারপরে তো সর্বশেষ রেজওয়ানা হাসান তিনি একেবারে সরাসরি বলে দিলেন যে আমরা এই জাতীয় শক্তিকে, এই উগ্রবাদী শক্তিকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে পেরেছি। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট এখন, সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এখন রেজওয়ানা হাসানের পরে আমিনুল ইসলাম, তিনি সম্প্রতি ঢাকা 16 আসনের যিনি পরাজিত প্রার্থী, এখানে জামাত নেতা কর্নেল আব্দুল বাতেনের কাছে তিনি হেরে গেছেন। হারার পরে কোর্টের নির্বাচনী বেঞ্চ যেটা, সেখানে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে তিনি মামলা করেছেন। মানে কি দাঁড়ালো? আমিনুল ইসলাম যদি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে মামলা দায়ের করেন, তিনি তো বিএনপির বর্তমান নয়, কিন্তু আমিনুল ইসলাম সহ আরো 8 জন তারা একইভাবে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে মামলা দায়ের করেছে। এর ভিতরে আছে বাগেরহাট 2 আসনে, সেখানেও কিন্তু একইভাবে মামলা করা হয়েছে এবং ওই মামলায় হাইকোর্ট থেকে আদেশ দেয়া হয়েছে যে সেখানে ওই ভোট হেফাজতে রাখার শুনানির জন্য দিন তারিখ ধার্য করা হয়েছে আগামী মে মাসে। যদিও এর ভিতরেই বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো প্রায় তারা একতরফা প্রচারণা চালিয়েছে যে ওই কেন্দ্রের ভোট হাইকোর্ট। আসলে এই খবরটি ছিল সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। তারা কিভাবে ভুয়া এবং মিথ্যা খবর পরিবেশন করে একবার চিন্তা করুন। আচ্ছা, এই যে বিএনপির পক্ষ থেকে এরকম কিন্তু মোট 8টা মামলা দায়ের করা হয়েছে, আর জামাতের পক্ষ থেকে করা হয়েছে কয়টা জানেন? 7টা, অর্থাৎ একটা কম। এবার চিন্তা করুন তো, ক্রমাগত এই নির্বাচনকে, ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং যে করা হয়েছে, এই বিষয়ে কারা বেশি সোচ্চার? যদিও ডক্টর জাহেদ শুধু জামাতকেই চোখে দেখেন। দেখুন, দীর্ঘদিন পরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে প্রবেশ করেছে এবং একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ক্রমাগতভাবে জামাত ইসলাম তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এটি মুখ রক্ষার জন্য 1-2 বার বললে পরে সেটি ঠিক ছিল, কিন্তু ক্রমাগতভাবে যখন তারা এই ক্রাইমের বিচার হওয়া উচিত, তাহলে জামাতকে উদ্দেশ্য করে জাহেদ যদি এই কথা বলতে পারে, তাহলে জামাত মামলা করেছে কয়টা? 7টা। বুঝেন কিন্তু ভালো করে। আর বিএনপি মামলা করেছে কয়টা? 8টা। তাহলে এগিয়ে কে? স্বীকার করছে কারা? বেশি সরব কারা? ডক্টর জাহেদরা
সবসময় বাংলাদেশের মিডিয়াগুলোই না, আসলে বাংলাদেশের মানুষের মগজটাই যেন কেমন হয়ে গেছে। আপনাদের আর একটা বিষয় বলি, আজ থেকে বেশ কিছুদিন আগে 25 অথবা 27 সেপ্টেম্বর 2025 তারিখে জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি কথা বলেছিলেন যে জামাত ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনা হবে। এরপরে ভাই বিএনপির যে তারা যে জামাতের এই কথাকে নিয়ে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই কথাগুলোকে নিয়ে কি রকম ট্রল করেছে। আমাদের মস্তিষ্ক অবশ্য খুব দুর্বল, আমরা মনে রাখতে পারি না, ভুলে যাই খুব সহজেই। একটু নেটে সার্চ দিয়ে দেখবেন ওই সময় কি ট্রলটা করেছে এই ডাক্তার জাহেদরা, ফাহাম আব্দুল সালামরা। এরকম পর্যন্ত বলে তারা গালিগালাজ করেছে জামাতকে, রাষ্ট্র কোনো খয়রাতি জিনিস না যে এটা জাকাত নিয়ে এসে আপনি রাষ্ট্র চালাবেন, এরকম কথা পর্যন্ত বলেছে। অথচ আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শায়েখ আহমদুল্লাহকে ডেকেছিলেন পরামর্শ করার জন্য কিভাবে জাকাত কালেকশন দেশে আনা যায় এবং এই জাকাত ম্যানেজমেন্ট আরো কিভাবে স্মুথলি করে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি করা যায়। শায়েখ আহমদুল্লাহ সেখানে গিয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন এবং ধর্মমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে আহমদুল্লাহকেও রাখার মন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন। এটি অবশ্যই ভালো একটি উদ্যোগ। আমরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই জাতীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। কারণ জাকাতের অর্থ আসলে এটা হাজার হাজার কোটি টাকা, একটা দু টাকা নয়। এই টাকা দিয়ে বাংলাদেশে যে বেকার সমস্যা আছে এটি 5 বছরের ভিতরে উন্নতি করা সম্ভব। সমস্ত মিডিয়াগুলো, সমস্ত বুদ্ধিজীবীগুলো তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ফেনা তুলে ফেলছে। আর ওই দিন তারা একই কথা কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ট্রল করে যাচ্ছে তাই করে নাস্তা নাবুদ করে ছেড়েছে। এরকম দ্বিচরিত্র দ্বিচারিতা যদি আমাদের ভিতরে, আবার আরেকজনকে মুনাফেক বলে, আমি বুঝি না এগুলো আসলে। প্রতিটা ক্ষেত্রে দেখছি ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করা। মুনাফেক কাকে বলে? আসলে তো মূলত যারা ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, যারা ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে না, প্রতিশ্রুতি রক্ষা করে না, তাদেরকে মুনাফেক বলে। তো জামাতকে প্রতিনিয়ত তথাকথিত আলেম, যাদের কাছে দুর্নীতি কোনো সমস্যা না, যাদের কাছে চাঁদাবাজ কোনো সমস্যা না, যাদের কাছে শাপলা মেসাকার কোনো সমস্যা না, যাদের কাছে পিলখানা মেসাকার কোনো সমস্যা না, যাদের কাছে সুদ ঘুষ মদ জুয়া ধর্ষণ খুন এগুলো কোনো সমস্যা না, তাদের একমাত্র সমস্যা আমাদের আকীদা। এই আকীদাই তাদের সমস্যা, হারাম হারাম ফতুয়া দিয়ে যাচ্ছে এবং তারা জামাত ইসলামকে মুনাফেক বানানোর একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অথচ আমরা কি দেখছি? তার উল্টাটা দেখছি না। এই যে জুলাই সনদে স্বাক্ষর করার পরে এখন পোল্টি মারা, এটা নিশ্চয় বিশাল ইমানদারের কাজ। আলেম সমাজ যারা এদেশের আছেন আপনারা ইমানদার, বিশাল ইমানদারের কাজ, তো এটা কোনো সমস্যা নেই। পোল্টি মারা, এই যে জুলাই সনদ স্বাক্ষর করার পরে ওইটা আর এখন মানবো না, আবার বলছে যে জনগণ আমাদের বিপক্ষে চলে যেত এবং একটা দ্রুত নির্বাচনে হয়েছি, এটি বলা হচ্ছে, এটাই কোনো সমস্যা নেই। দিন শেষে কিন্তু এই দ্বিচারিতা যারা করে তারা জনগণের কাছে তাদের চরিত্রটা উন্মুক্ত হয়ে যায়। যাই হোক, আবার ওই কথায় ফিরে আসি। এখন ডক্টর জাহেদের কাছে আমাদের প্রশ্ন, এই যে আপনি জামাত ইসলামকে সারা দিন আপনার ধ্যান জ্ঞানের ভিতরে জামাত চাইতে খারাপ, নিকৃষ্ট, এর চাইতে খারাপ আর কিছু নাই। স্বাধীনতার 54-55 বছরে বাংলাদেশে যত সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস রাহাজানি যা কিছু হয়েছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দল মিলেই তো করেছে। এখানে কোনো জামাত ইসলামকে নিয়ে মানে যত দোষ নন্দ ঘোষ। বিষয়টা এরকম, গরিবের কোনো ছেলে যদি প্রেম করে বিয়ে করে কোনো মেয়েকে, তাহলে বলা হয় যে অমুকের মেয়েকে বের করে নিয়ে গেছে। আর যদি ওই একই কাজ এলিট শ্রেণীর বড় লোকের ছেলেরা করে তাহলে বলা হয় লাভ ম্যারেজ। তো জাহেদদের দৃষ্টিতে এরকম শব্দের মায়ের পেছে যেটা ধর্ষণ, ওইটা হয়ে যাচ্ছে শ্লীলতাহানি, জামাত করলে হয়ে যাচ্ছে ধর্ষণ। জাহেদদের দৃষ্টিতে ওয়াদা খেলাপ করলে জামাত হয়ে যাচ্ছে মুনাফেক, আর ওইটা হয়ে যাচ্ছে কৌশল।
এখন এই যে স্বীকার করে নিল বিএনপি বা আমিনুল ইসলামের মাধ্যমে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে যারা মামলা করেছে, প্রকারান্তরে তারা তো ওই রেজওয়ানা হাসানের কথাকেই তারা সমর্থন করলেন। এখন ডক্টর জাহেদ, আপনি কি বলবেন অবশ্যই এই বিষয়ে? রেজওয়ানা হাসান ক্রমেই ফেঁসে যাচ্ছেন বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের অসীম ক্ষমতাধর এই উপদেষ্টার পিতা সৈয়দ মুহবিল হাসান, তিনি মুসলিম লীগের রাজনীতি করতেন, এমনকি 1970 সালের নির্বাচনেও মুসলিম লীগের প্রার্থী হয়েছিলেন। তিনি হবিগঞ্জের আসন থেকে হেরেছিলেন। এরপর স্বাধীনতা যুদ্ধের পর কিছুদিন নিষ্ক্রিয় থাকবার পর যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় এলেন 1979 সালে, তিনি আবার স্বতন্ত্র নির্বাচন করলেন, প্রেসিডেন্ট জিয়ার মন্ত্রিসভায় স্থান পেলেন। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর গিয়ে যোগ দিলেন জাতীয় পার্টিতে এবং মৃত্যুর আগ পর্যন্ত সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা জাতীয় পার্টি করতেন। কাজে মুসলিম লীগ থেকে একেবারে জাতীয় পার্টি পর্যন্ত সব দল ঘুরে আসা পিতার সন্তান হওয়ায় রিজওয়ানা হাসানের উপদেষ্টা হওয়া নিয়ে আসলে কারোরই আপত্তি ছিল না। যখন 2024-এর আগস্টে তার যে এনজিও ঘরানা, যে সুশীল সমাজের ঘরানা, সেই ঘরানাতেও রিজওয়ানা হাসান অত্যন্ত যোগ্য, অত্যন্ত প্রতিষ্ঠিত। কাজেই রিজওয়ানা হাসান যে এই মন্ত্রিসভায়, এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন তা নিয়ে বিস্ময়েরও কোনো সুযোগ ছিল না। বিএনপি না জামায়াতে ইসলামী নাকি ছাত্ররা কার তদবিরে কিংবা ইউনূস সাহেব কার পরামর্শে তিনি এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন তা নিয়েও তাই তখন তেমন আলাপ হয়নি বা সন্দেহের সৃষ্টি হয়নি। কিন্তু সময় যত গড়াতে থাকে ততই এই খবর প্রকাশিত হতে থাকে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইউনূস সরকারের সবচেয়ে প্রভাবশালী, প্রতিপত্তিশালী উপদেষ্টাদের একজন, যিনি এই থাকেন। আর সিদ্ধান্তটা যে কোথায় গৃহীত হয় সেটা অনেক ক্ষেত্রেই সকল উপদেষ্টারা জানেন না। এসব নিয়ে কানাঘুষা ছিল। বিএনপির তরফে কয়েক দফায় প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে গিয়ে এমনকি উপদেষ্টাদের নাম ধরে ধরে কয়েকজনের পদত্যাগও চেয়ে আসা হয়েছিল। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্র এবং কিছুটা আসিফ নজরুল, এদের নিয়ে যে একটা বিশেষ গোষ্ঠী নির্বাচনটাকে তাদের মতো সাজিয়ে নিতে কিংবা নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়ে আরো বেশি ক্ষমতায় থাকতে নানা রকম ষড়যন্ত্রের ছক মাসের, সে কথা প্রথম ফাঁস করে ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন, যেখানে তারা স্পষ্টতই বলেন যে এই সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে উপদেষ্টাদের এই দলটা প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলা একটা বিশেষ জায়গায় বৈঠকে বসতেন এবং সরকারের সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। এমনকি কোথায় মব হবে, কোথায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে হবে, মবের মাধ্যমে একটা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অস্থিতিশীল রেখে নির্বাচনটা কিভাবে পিছিয়ে দেওয়া হবে, সে সব কিছু তারা ছক কষতেন। সেই সৈয়দা রিজওয়ানা হাসানের ষড়যন্ত্র সম্পর্কে মানবজমিন পত্রিকায় এমনকি এটাও লেখা হয় যে এই উপদেষ্টারা ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্র, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুলেরা বিশেষভাবে গিয়ে গিয়ে বলতেন যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই, এখনো যদি নির্বাচন হয় তাহলে একটা বিশেষ শক্তির কাছে ক্ষমতা চলে যেতে পারে, সে কারণে নির্বাচনটা পিছিয়ে দেওয়া দরকার। এই পুরো প্রতিবেদনটি এবং বিস্ফোরক তথ্যগুলো যখন প্রথম বের হয় তখন স্বভাবতই মনে হয়েছে যে এই উপদেষ্টারা একেবারে সুনির্দিষ্টভাবে বিএনপির ক্ষতির জন্য কাজ করছিলেন। মানে বিএনপির জন্য এটা বিস্ময়কর বটে যে তাদের মন্ত্রীর মেয়ে তাদেরই বিপক্ষে কাজ করছে ইউনূসের মন্ত্রিসভায় বসে। কিন্তু সেই বিষয়টি তখন আলোচিত হয়ে উঠেছিল যে সৈয়দা রিজওয়ানা হাসান তার মানে বিএনপির বিপক্ষে কাজ করছিলেন নির্বাচনটা পিছিয়ে দিতে, এবং সে কারণে মৃত্যুর পর যে প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় কিংবা প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো হয়, ঘন্টার পর ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রাখা হয়, এই সব কিছুর পেছনে উপদেষ্টাদের এই অংশটি কাজ করেছে। এরপর থেকেই উপদেষ্টারা ঠিক কি করছিলেন, কি ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সেই ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত ছিলেন, এসব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। এরই ধারাবাহিকতায় ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি সাক্ষাৎকার দেন চ্যানেল ওয়ানে এবং সেই সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্টভাবে বলেন উপদেষ্টা পরিষদের ভিতর আরেকটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতেন এবং সেখানে তাকে ডাকা হতো না। এই ব্রিগেডিয়ার সাখাওয়াতের সেই সাক্ষাৎকারের পর চ্যানেল ওয়ানে থেকে সেই একই সাংবাদিক আবারও সাক্ষাৎকার নেন সৈয়দা রিজওয়ানা হাসানের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে, এবং ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাংবাদিক নয়নাদিত্য তার কাছে প্রশ্ন করেন যে অন্তর্বর্তী সরকারের সময় তো উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, কারণ মানবজমিন পত্রিকা তো বলছে যে এই উগ্রবাদীদের মাথাচাড়া দিয়ে উঠতে উস্কে দিয়েছিল উপদেষ্টাদের একটা অংশ, এবং এমনকি তারা মবের পরিকল্পনা এবং আয়োজনেও ব্যস্ত ছিলেন। নুরুল কবির নিউ এজ সম্পাদক তিনি তো প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানোর পর থেকে একথা বলেই আসছে
উপদেষ্টাদের একটা অংশের জ্ঞাতসারে এমন ঘটনা ঘটতে পেরেছিল প্রথম আলো ডেইলি স্টারে। তো সাগরতী সরকারের সময় উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল কিভাবে? তখন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন যে অন্তর্বর্তী সরকারের উগ্রবাদীদের সঙ্গে সখ্যতা করে কি লাভ? একটা শক্তি আছে যে শক্তি আগে বিএনপি সরকারের সময় নারী নীতি বদলে দিয়েছিল, কিন্তু সেই শক্তি অন্তর্বর্তী সরকারের সময় কোনো নীতি বদলাতে পারেনি। তখন সাংবাদিক প্রশ্ন করেন চ্যানেল ওয়ানের যে সেই শক্তির একটা অংশ তো বর্তমানে বিরোধী দলে আছে। তখন রেজওয়ানা হাসান বলেন তাদের রাজনীতির যে অংশ, তাদের মানে জামায়াত নিয়ে সরাসরি প্রশ্ন করা হলো, বলা হলো বিরোধী দলে সেই শক্তির একটা অংশ আছে। তার উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সে অংশ নিয়ে আমার আপনার কাছে না পারে, আমরা সেই কাজটি করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিইনি। তার মানে সৈয়দা রিজওয়ানা হাসানরা এমন ভাবে ইলেকশনটা সাজিয়েছেন যেভাবে কোনোভাবেই জামায়াতে ইসলামীর পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না, কিংবা জামায়াতে ইসলামী জোটে যোগদানকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ছাত্ররা কিনা সৈয়দা রিজওয়ানা হাসানদের উপদেষ্টা পদে বসালো। তার মানে সৈয়দা রিজওয়ানা হাসানরা এমন ভাবে কলকাঠি নেড়েছেন যে তারা ঠিকই করে রেখেছিলেন যে কিছুতেই যাতে ওই দলগুলো মেইন স্ট্রিম না হতে পারে। এই বিষয়টি তার এই সাক্ষাৎকারের বিস্ফোরক মাধ্যম জুড়ে সাড়া ফেলে দিয়েছে, কারণ মানবজমিন তো কথাই বলেছে যে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিদেশের দূতাবাসগুলোতে গিয়ে গিয়ে এই আশঙ্কাই জাগিয়ে আসতো যে তাদের কাছে জরিপের ফলাফল আছে, নির্বাচন হলেই উগ্রবাদীরা জয়লাভ করবে, কাজেই নির্বাচন হতে। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।